দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, বাংলা মডেল প্রশ্ন সেট নম্বর 2। ইতিপূর্বে আমি আমার এই ইউটিউব চ্যানেলে সেট নম্বর 1 দিয়ে দিয়েছি। আর প্রশ্নগুলি দেখে তোমরা ক্লিয়ার বুঝতে পারবে কোন চ্যাপ্টার কীভাবে অ্যান্সার করতে হয়, এবং খুব সুন্দর প্যাটার্নে তোমাদের অ্যান্সারগুলি দেওয়া আছে। 40 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবে। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 5টি এমসিকিউ প্রশ্ন আছে, আমরা যদি একটু দেখি 5টি এমসিকিউ প্রশ্ন। তোমাদের প্রথম প্রশ্ন যদি দেখি, উদ্ধারিতে গোধন সাজিলা সুর, স্বামী রুক্ষ মূলে, এখানে সুর অর্থে বীর হলেন। আমরা যদি প্রশ্নটা একবার এক নজর দেখে আসি তাহলে দেখতে পাবো যে এখানে উদ্ধারিত গোধন অর্থাৎ এখানে উত্তর হবে অর্জুন। কারণ আমরা যদি বলি অভিষেক কাব্যাংশে কবি মাইকেল মধুসূদন দত্ত ইন্দ্রজিতের যুদ্ধসজ্জাকে মহাভারতের বিরাট পর্বে অর্জুনের শমী বৃক্ষের নিচে অস্ত্র গ্রহণ করে গোধন উদ্ধার করতে যাওয়ার ঘটনার সঙ্গে তুলনা করছেন, তাই সুর বলতে অর্জুনকে বোঝানো হয়েছে। এরপর পরের প্রশ্ন, দয়ার সাগর পরকে সেজে দেই নিজ খাইনে, বক্তা হলেন। এখানে যদি আমরা উত্তরটা দেখি গ্রীশ মহাপাত্র, কারণ এই উক্তিটি পথের দাবি উপন্যাসে গ্রীশ মহাপাত্র চরিত্রের মুখে উচ্চারিত হয়েছে। নিজের দয়ার পরিচয় দিতে গিয়ে তিনি এই কথাটি বলেন। এরপর পরের প্রশ্ন, জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী কতদিন ছিলেন? অপশনে যদি দেখি 7 দিন, কারণ আমরা যদি গল্পটা দেখে নেই বহুরূপী গল্পের উল্লেখ আছে যে 7 দিন এক সন্ন্যাসী জগদীশবাবুর বাড়িতে অবস্থান করেছিলেন। এরপর পরের প্রশ্ন, উপনগরী সমাসটি গঠিত হয়েছে সমীপ্য অর্থে, অর্থাৎ সমীপ্য অর্থে কীরকম? উপসাগরের অর্থ নিকটবর্তী বা সমীপে, তাই উপনগরী নগরের নিকটবর্তী স্থান, এটি সমীপ্য অর্থে নিত্য সমাস। এরপর পরের প্রশ্ন, রামদাস আর কোনো প্রশ্ন করিল না, নিম্নের পদটি যে সমাস উদাহরণ? এই পদটি হচ্ছে তোমার রামদাস। শব্দটি রামের দাস অর্থাৎ ব্যবহৃত হয়েছে। এখানে রামের ষষ্ঠী বিভক্তি এই লোপ পেয়ে সমাসবদ্ধ হয়েছে, তাই এটি ষষ্ঠী তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস। এরপর পরের প্রশ্ন 2 নম্বর, কম বেশি 20টি শব্দের নিজের প্রশ্নগুলো উত্তর দাও। ভাম নগরের উদ্দেশ্যে যাত্রায় অপূর্বকে সঙ্গী হয়েছিলেন। অপূর্বের সঙ্গে একজন আরদালি রামশরণ যেটাকে বলে, এবং একজন ব্রাহ্মণ রাধুনী সঙ্গী হয়েছিলেন। আমরা যদি বিস্তারিত দেখি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পথের দাবি উপন্যাসে অপূর্ব অফিসের কাজে ভামনগরে যান। তার সঙ্গে অফিসের একজন আর্দালি এবং একজন ব্রাহ্মণ পাচক ছিলেন, যাতে তার যাত্রা এবং আহারের সুবিধা না হয়। এরপর পরের প্রশ্ন, আকাশে ইন্দ্রজিতের রথের উড়ে চলাকে কবি কিসের ইঙ্গিত সঙ্গে তুলনা করেছেন? কবি ইন্দ্রজিতের রথের উড়ে চলাকে সোনার ডানা মেলে উড়ে যাওয়ার মৈনাক পর্বতের সঙ্গে তুলনা করেছেন। অভিষেক কাব্য বলা হয়েছে, উঠিলা পবন পথে হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িল মৈনাক শৈল, অর্থাৎ ইন্দ্রজিতের রথ যেন আকাশে সোনালি ডানা মেলে উড়ে চলে মৈনাক পর্বতের মতো মনে হয়। এরপর বধুরা প্রদীপ তুলে ধরো। বধুরা প্রদীপ তুলে ধরবে কেন? বধুরা নবযুগের আগমনকে বরণ করার নীতি এবং প্রলয়ের মধ্যে দিয়ে আসা নতুন সৃষ্টিকে স্বাগত জানাতে প্রদীপ তুলে ধরবে। আর এটা যদি বলি, কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস কবিতায় ধ্বংসকে ভয়ের নয় নতুন সৃষ্টির সূচনা হিসেবে দেখানো হয়েছে, তাই কবি আহ্বান করেছেন নতুন সুন্দরকে বরণ করার জন্য বধুরা যেন প্রদীপ জ্বালায়। এরপর পরের প্রশ্ন, নিত্য সমাস কাকে বলে? যে সমাসবদ্ধ পদটির অর্থ ব্যাসবাক্যের অর্থের চেয়ে বিশেষ বা রূঢ় অর্থে ব্যবহৃত থাকে, তাকে নিত্য সমাস বলে। যে উপনগরী, কুশীলভ, তারপর কপোতক। নিত্য সমাসে সমাসবদ্ধ পদটি একটি নির্দিষ্ট অর্থে প্রচলিত থাকে এবং সেই অর্থ ব্যাসবাক্য থেকে সরাসরি বোঝা যায় না। এরপর গৌরী, 5 নম্বর, গৌর অঙ্গ যাহার, ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। সমাসবদ্ধ পদটি হচ্ছে গৌরাঙ্গ, সমাসের নাম বহুব্রীহি সমাস। কারণ গৌর অঙ্গ যাহার গৌরাঙ্গ, এখানে গৌরাঙ্গ শব্দটি এমন ব্যক্তিকে বোঝায় যার অঙ্গ গৌরবর্ণ। সমাসবদ্ধ পদটি নিজের অর্থ না বুঝে অন্য ব্যক্তিকে বোঝায় বলে এটি বহুব্রীহি সমাস। এরপর পরের প্রশ্ন, আমি 3 নম্বরের 30টি বাক্যের উত্তর দিতে হবে। আমি ভীরু, কিন্তু তাই বলে অবিচারে দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না। বক্তা কাকে একথা বলেছেন? কেন অবিচার দণ্ডভোগ তাকে ব্যথিত করেছিলেন? উক্তিটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পথের দাবি উপন্যাসে অপূর্ব রামদাসকে বলেছিলেন। অপূর্বকে ইউরোপীয় ছেলেদের অন্যায় অভিযোগ রেল স্টেশনে বিনা দোষে গ্রেপ্তার করা হয় এবং জরিমানা দিতে বাধ্য করা হয়। তিনি নিজে ভীরু হলেও কোনো অপরাধ না করে অন্যায়ভাবে শাস্তি পাওয়ার অপমান তাকে গভীরভাবে ব্যথিত করছে, তাই তিনি রামদাসের কাছে নিজের মনের কষ্ট প্রকাশ করেছেন। এরপর পরে প্রশ্ন, অভিষেক কাব্যাংশে অবলম্বনে ইন্দ্রজিতের রথের বর্ণনা দাও। মাইকেল মধুসূদন দত্ত
অভিষেক কাব্যাংশে ইন্দ্রজিতের রথের অত্যন্ত চমৎকার ও বীরচিত বর্ণনা দেওয়া হয়েছে। রথটি ছিল মেঘবর্ণ এবং তার চক্র বিদ্যুতের মতো ঝলমল করেছিল। ধ্বজা ছিল রামধনুর ন্যায় বর্ণিল এবং অশ্বগুলো ছিল অত্যন্ত দ্রুতগামী। আকাশপথে রথটি এমন বেগে উড়ে চলছিল যে কবি তাকে সোনার ডানা মেলে মৈনাক পর্বতের সঙ্গে তুলনা করছেন। রথের গর্জনে লঙ্কা ও সমুদ্র পর্যন্ত কেঁপে উঠেছিল। এরপর 3-এর 2 হয়ে গেল। এরপরে আমরা 4 দেখব। 150টি শব্দে বহুরূপী গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। গল্পটা বহুরূপী নাম হলো কেন? বাংলা সাহিত্যের বিশিষ্ট কথা সাহিত্যিক সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পের নামকরণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ সার্থক। গল্পের কেন্দ্রীয় চরিত্র হরিদা জীবিকা নির্বাহের জন্য তিনি বহুরূপী সেজে বিভিন্ন চরিত্র অভিনয় করছেন। কখনো পাগল, কখনো বাউল, কখনো বাইজি, কখনো পুলিশ, আবার কখনো বিরাগী সন্ন্যাসী ছদ্মবেশে ধারণ করে তিনি মানুষের সামনে উপস্থিত হন। তার অভিনয় এতই নিখুঁত যে কেউ তাকে সহজে চিনতে পারে না। গল্পের চরম মুহূর্তে হরিদা বিরাগী সন্ন্যাসীর বেশে জগদীশবাবুর বাড়িতে যান। জগদীশবাবু তাকে 101 টাকা প্রণামী দিতে চাইলে তিনি তা গ্রহণ করেন না, কারণ তখন তিনি কেবল একজন অভিনেতা নন, সত্যিকারের বিরাগী চরিত্রে নিজেকে সম্পূর্ণভাবে মিশিয়ে ফেলেছেন। চরিত্রের মর্যাদা রক্ষার জন্য তিনি অর্থের লোভ ত্যাগ করেন। এভাবে বাহ্যিক রূপ পরিবর্তনের পাশাপাশি হরিদা অন্তরের সত্যতা, আত্মসম্মান ও শিল্পসত্তারও পরিচয় পাওয়া যায়। তাই গল্পের মূল বিষয়বস্তু, কেন্দ্রীয় চরিত্র এবং তার বহুমাত্রিক রূপকে কেন্দ্র করেই বহুরূপী নামটি যথার্থ সার্থক হয়েছে। এরপর পরের প্রশ্ন, জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, জরায় মরায় মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিন্যাসে। জগৎ জুড়ে প্রলয় কথাটির অর্থ লেখো। এই প্রলয়ের সার্থকতা কী? উর্দুপন্থী কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস কবিতা থেকে নেওয়া হয়েছে। জগৎ জুড়ে প্রলয় বলতে কবি সমগ্র পৃথিবী অন্যায়, অত্যাচার, শোষণ ও কুসংস্কার, জীর্ণতা ও মৃতমুখী সমাজ ব্যবস্থার ধ্বংসকে বোঝাতে চেয়েছেন। এটি কেবল ধ্বংসের আহ্বান নয়, বরং পুরানো অচল ও অন্যায় অব্যবস্থাকে ভেঙে নতুন জীবন ও নতুন সমাজ প্রতিষ্ঠার ডাক। এই প্রলয়ের সার্থকতা হলো ধ্বংসের মধ্যে দিয়ে নতুন সৃষ্টির সম্ভাবনা। কবির মতে পুরানো মৃতপ্রায় সমাজ ব্যবস্থা ধ্বংস না হলে নতুন সুন্দর ন্যায়ভিত্তিক মানবিক সমাজ গড়ে উঠবে না। তাই এই প্রলয় ভয়ের নয়, বরং আশার, মুক্তির ও নবজাগরণের প্রতীক। ধ্বংসের পরে নতুন সূর্যোদয়, নতুন জীবন, নতুন সমাজের সূচনা হয়। অর্থাৎ কবির প্রলয় ধ্বংসের জন্য নয়, বরং নবসৃষ্টি, মানব মুক্তি এবং নতুন যুগের প্রতিষ্ঠার জন্য। এরপরের প্রশ্ন, সিরাজদৌল্লা নাট্যাংশে অবিলম্বে সিরাজদৌল্লার চরিত্রটি আলোচনা করো। তাহলে এখানে শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজদৌল্লা নাটকে তোমার সিরাজদৌল্লা একজন দেশপ্রেমিক, সাহসী, আত্মমর্যাদা সম্পন্ন, উদার হৃদয়ের নবাব হিসেবে পরিচিত। তারপরে শচীন্দ্রনাথ একজন দেশপ্রেমিক, সাহসী, আত্মমর্যাদা, উদার হৃদয়ের হিসেবে চিত্রিত হয়েছেন। তিনি বাংলার স্বাধীনতা রক্ষার জন্য ইংরেজরা এর বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়াই করেছিলেন। দেশের স্বার্থকে তিনি ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের ঊর্ধ্বে স্থান দিয়েছিলেন। বিশ্বাসঘাতক মির্জাফর তার সহযোগীদের ষড়যন্ত্রে তিনি পরাজিত হলেও দেশের প্রতি তার ভালোবাসা, আত্মত্যাগ অম্লান। তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি এবং শেষ মুহূর্ত পর্যন্ত আত্মসম্মান বজায় রেখেছিলেন। সিরাজের আবেগ, মানবিকতা, সাহস ও দেশপ্রেম তাকে এই ঐতিহাসিক বীরের মর্যাদা দিয়েছে। নাট্যকার তার চরিত্রের মাধ্যমে স্বাধীনতার মূল্য ও দেশপ্রেমের আদর্শকে তুলে ধরছেন। তাই সিরাজদৌল্লা বাংলা সাহিত্যে এক স্মরণীয়, অনুপ্রাণীয় চিত্র। এরপরের প্রশ্ন, তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি, জানো কে কার উদ্দেশ্যে কথা বলা হয়েছে? কথা বলার কারণ কি? উদ্ধৃত চরিত্রটি শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজদৌল্লা নাটকে ইংরেজ সেনাপতি বা ইংরেজ পক্ষের প্রতিনিধি সিরাজদৌল্লার অনুগত এক চরিত্রের উদ্দেশ্যে বলা হয়েছে। এই কথার মাধ্যমে ইংরেজরা তাদের ক্ষমতা, নিষ্ঠুরতা, ভয় প্রদর্শন করতে চেয়েছিল। তারা বিরোধী আতঙ্ক করে নিজেদের শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিল। তোপের মুখে উড়িয়ে দেওয়ার হুমকি ছিল ইংরেজদের নির্মম অত্যাচার ও দমন নীতির প্রকাশ। কিন্তু এই ভয় দেখিয়ে তারা প্রকৃত দেশপ্রেমিক মনোবল ভাঙতে পারেনি। নাটকে এই সংলাপে ইংরেজ শাসকদের নিষ্ঠুরতা ভারতীয়দের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে আরও স্পষ্ট করে তোলে। এরপরে আমরা পরের প্রশ্ন, একটি বুকের মধ্যে পুষে রাখবো। কি পুষে রাখার কথা বলা হয়েছে? কি কারণে পুষে রাখা? উদ্ধৃত অংশে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পথের দাবি উপন্যাস থেকে নেওয়া হয়েছে। এখানে এটা বলতে অপূর্বের প্রতি ভারতীয় আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা, সহানুভূতি ও তার মানবিক আচরণের স্মৃতিকে বোঝানো হয়েছে। অপূর্ব অসুস্থ তেওয়ারির সেবা করতে গিয়ে ভারতীয় অকৃত্রিম ত্যাগ, সাহস ও মানবিকতার পরিচয় উপলব্ধি করেন। আবার ভারতীয় অপূর্বের ভদ্রতা ও কৃতজ্ঞতা এবং মানবিকতার পরিচয় উপলব্ধি করেন। আবার মানুষের প্রতি আন্তরিক ভালোবাসাও গভীরভাবে মুগ্ধ হন। এই সুন্দর স্মৃতি ও মানবিক সম্পর্কে ভারতী জীবনের অমূল্য সম্পদ হিসেবে হৃদয়ে চিরদিনের জন্য বুকের মধ্যে পুষিয়ে রাখবেন বলে জানান। এই উক্তির মাধ্যমে লেখক মানুষের প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা, মানবিক সম্পর্কের চিরস্থায়ী মূল্যকে তুলে ধরেছেন। এরপর পরের প্রশ্ন, কম্পিটিশন পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। বক্তাকে কোন প্রসঙ্গে কোন বক্তব্যের কথা? উক্তিটি সুবোধ ঘোষের বহুরূপী গল্পে হরিদা
হরিদা বলেছেন। হরিদা একজন অসাধারণ বহুরূপী শিল্পী, বিভিন্ন চরিত্রে অভিনয় করতে তিনি জীবিকা নির্বাহ করতেন। একদিন তার অভিনয় ছদ্মবেশ নিয়ে আলোচনা চলছিল, সেই প্রসঙ্গে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে রসিকভাবে ভঙ্গিতে বলেন, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। এখানে মেয়েটা বলতে একজন দক্ষ নারী বহুরূপী বা অভিনয় শিল্পীকে বোঝানো হয়েছে। হরিদা বলতে চেয়েছেন যে অভিনয়ের দক্ষতা, চরিত্রে আত্মনিবেদন ও ছদ্মবেশ ধারণের কৌশলে তিনি এতটাই পারদর্শী যে প্রতিযোগিতায় অন্য কেউ তার সমকক্ষ হতে পারবে না। এই উক্তির মাধ্যমে হরিদার আত্মবিশ্বাস, শিল্পীসত্তা, অভিনয় প্রতিভা এবং রসিক স্বভাবের পরিচয় পাওয়া যায়। এরপরের প্রশ্ন, কম বেশি 150টি শব্দে প্রতিবেদন রচনা করো। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। তার শিরোনাম হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের দুর্ভোগ। নিজস্ব সংবাদদাতা, মালদা, 10ই জুলাই 2026। সাম্প্রতিক সময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাপন অত্যন্ত দুর্বিষহ হয়ে উঠে পড়েছে। চাল, ডাল, বৈদ্যুতিক, সবজি, ডিম, মাছ, দুঃসহ প্রায় সব খাদ্যপণ্যের দাম ক্রমাগত বেড়েই চলছে। সীমিত আয়ের মানুষ সংসারে ব্যয়ভার সামলাতে হিমশিম খাচ্ছে। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের মাসিক বাজেট মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। বিশেষজ্ঞদের মতো উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে, পরিবহন ব্যয়, মজুতদারি এবং বাজারে পর্যাপ্ত নজরদারির অভাব মূল্যবৃদ্ধির অন্যতম কারণ। ফলে সাধারণ মানুষের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ক্রয় করতে গিয়ে আর্থিক সংকটে পড়ছেন। এই পরিস্থিতি মোকাবেলার জন্য বাজারে নিয়মিত নজরদারি, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, মজুতদারি রোধ এবং ন্যায্য মূল্যের দোকান পর্যন্ত খাদ্য সামগ্রী সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সরকারের কার্যকর পদক্ষেপ এবং জনসচেতনার মাধ্যমে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে আশা করা যায়। তো এই ছিল এই গল্পের আদ্যপান্ত এবং সামগ্রিক আলোচনা। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুল প্রশ্ন কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। वीडियोस ধন্যবাদ बनाने हैं সবাইকে। फिल्मोरा है ना।